বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, সদস্য, জাতীয় নাগরিক কমিটি। এবং আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি, সাজেদুল হক রুবেল এবং সুলতান মাহমুদ, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই খুব সংক্ষেপে, এবং এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব আমরা। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে ঢাকা থেকে যাত্রা শুরু করা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি করেছে বিএনপির 3টি সংগঠন। কর্মসূচি ঘিরে স্থলবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চ উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিব। তিনি প্রশ্ন রেখেছেন, আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই, এই কথা বলেছেন রুহুল কবির রিজভী। পরবর্তীতে যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে যে অনিয়ম সব জায়গাতেই, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বুধবার আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রাকৃতিক যে সম্ভার ও সুযোগ আছে সেটা বাংলাদেশে আর কোথাও নেই, এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ দেখা যাচ্ছে যে হচ্ছে বিপরীত। এটা মানা যায় না। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই বেশি, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি, আমরা চাই কিভাবে এটি কমিয়ে আনা যায়। এরপর যে তথ্যটি তা হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সরকারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। গণঅভ্যুত্থানকে অনেকেই ঠিকমতো ব্যাখ্যা করতে পারছেন না। এত অল্প সময়ে এত বড় এক স্বৈরশাসকের পতন কিভাবে হলো তা মানুষ বুঝে উঠতে পারছে না। ফলে দেশের ভেতরে বাইরে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এই কথাগুলো তিনি বলেছেন। এরপর যদি আমরা দেখি যে আরেকটি তথ্য তা হচ্ছে ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্কে বিশ্বাস করি না। এরপর আরেকটি তথ্য আমি একটু ছোট করে বলি, সেটি হচ্ছে যে আটক বাংলাদেশি যে 78 নাবিক সহ 2টি ট্রলার এর ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে মোট 3টি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের 2টি ট্রলার। তৃতীয়টি ছবিতে ছিল জেটিতে ট্রলার নিয়ে আসার দৃশ্য। এবং খুব ছোট করে আরেকটি তথ্য একটু আমি দেই, তা হচ্ছে যে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাগানি দেশের মানুষ পরোয়া করে না, এমনটা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে জামায়াতের আমির বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। বিগত সরকারে আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে, সেগুলো আবার নতুন করে করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যেতে চাই। যেই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে বিএনপির 3 সহযোগী সংগঠনের যে লং মার্চ কর্মসূচি এবং এর আগেও যে কর্মসূচিগুলো বিএনপি করেছে বিগত কয়েকদিন ধরে, এগুলো আসলে বাংলাদেশের ভারতের সম্পর্কে কিভাবে এবং কতটা প্রভাব ফেলবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আসলে কতটা প্রভাব ফেলবে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ নিপুণ ভাই। প্রথমত আমরা এই আলোচনায় ঢুকবার আগে যেই পরিপ্রেক্ষিতটা বিএনপির মতো একটি বাংলাদেশের ঠিক এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দলের এই কর্মসূচি নিতে বাধ্য করলো, সেই পরিপ্রেক্ষিত থেকেই আলোচনাটা একটু শুরু করা প্রয়োজন আছে। আমরা গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি
লক্ষ্য করছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক এটি একটি খুব বিপদ সীমার মধ্যেই আছে বলে মনে হয়। অন্তত বাংলাদেশের দিকে তাকালে না হলেও ভারতের মিডিয়ার দিকে তাকালে মনে হয় যে একটা বিরাট ব্যাপার-স্যাপার, একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। তা আদতে বাস্তবে কতটুকু সেই পরিস্থিতির বাস্তবতা আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকে বিএনপির লং মার্চ দেখেছি। কয়েকদিন আগে আমরা দেখেছি পেট্রোপল অভিমুখে। পেট্রোপল অভিমুখে আমরা দেখেছি ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন, তারাও একটা লং মার্চ করেছিল। আমাদের বেনাপোল বর্ডারের ভিতরে আসবার চেষ্টাও করেছিল। তো তারপর সেখানে থেমে গেছে। আমরা দেখেছি আগরতলায় আমাদের দূতাবাসে হামলা হয়েছে, আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো আসলে একটা উত্তেজনার তৈরি করেছে। আবার আমরা গতকাল দেখেছি ভারতীয় পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এবং তাদের আলোচনা ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আজকের লং মার্চটা একটু মনে হয় খুব বেশি আর কি, আমার কাছে মনে হয়, যদিও ওটা সময় একটু দেরি হয়ে গেছে আর কি বিএনপির করার ক্ষেত্রে, যে পরিস্থিতি আসলে আলোচনার ভিতর দিয়ে সরকার এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে করে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সেভাবেই বিষয়টি কূটনীতিক ভাবেই আসলে সমাধান করা দরকার। আমরা মাথা নত না করে, মাথা উঁচু করে রেখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়েই কূটনৈতিক ভাবে আমরা আমাদের গিয়ে ন্যায্য জায়গাটা বুঝে নেওয়ার বিষয় রয়েছে। সেই মধ্যে একটি রাজনৈতিক কর্মসূচি, লং মার্চের মতো একটি রাজনৈতিক কর্মসূচি বিএনপি করলেন। অত্যন্ত আমি মনে করি যে এটা একটা পপুলিস্ট কর্মসূচি। এই কর্মসূচি করার মধ্য দিয়ে মানুষের জনপ্রিয়তা অর্জন করাটা খুব সহজ আর কি। মানে প্রত্যক্ষ শত্রুর সাথে যে লড়াই, সেই লড়াইয়ের চেয়ে একটু দূরবর্তী শত্রু, সীমানার ওই পারে শত্রু, এই পারে আমি খুব নিরাপদে একটা লং মার্চ করলাম আর কি। তো এই নিরাপদ কর্মসূচিটা করা হলো। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো বক্তব্য আছে। একটি বক্তব্য আপনি বললেন, আর একটি বক্তব্য সেটা লং মার্চের শেষে যেটি বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে তারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তারা যেন প্রভু হতে না চায়। এটা একটি গুরুত্বপূর্ণ। তারপরের বক্তব্যটা খুব ইতিবাচক, তারা যেন বন্ধু হয় বাংলাদেশের। ঠিক আছে, এই আবেদনটা তো আমি মনে করি যে খুবই যথাযথ একটি স্লোগান বা যথাযথ একটি বক্তব্য। এই বক্তব্য জায়গাটি চমৎকার রয়েছে। তবে দেখুন যে ভারতের এই বিষয়টাকে বিশ্লেষণ করতে গেলে ভারতের রাষ্ট্র এক জিনিস, সরকার এক জিনিস, আর এখন ক্ষমতায় আছে যে শাসক দল সে কিন্তু আরেক জিনিস। ঠিক আছে, এক চরম সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল এখন ভারতের ক্ষমতার মসনদে আছে আর, এবং তাদের রাজনীতির অন্যতম জ্বালানি আপনার সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ, এবং সেটার জন্য অনেকগুলো বিষয় দরকার, অনেক সুরসুরি দরকার। সাধারণত সেই সুরসুরি পাকিস্তান থেকে সে সংগ্রহ করে, অধুনা তারা বাংলাদেশ থেকে সংগ্রহ করবার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে এখন দেখবেন ভারতে, বিশেষ করে পশ্চিম বাংলার মিডিয়ায় সারাদিন খালি গিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে তারা গিয়ে বাংলাদেশ, তারা খুব অস্থির। এবং তাদের সোশ্যাল মিডিয়াতেও অনেক ইউটিউবার রয়েছেন যাদের আলোচনা শুনলে মনে হয় যে এটা কোন দেশের কথা বলে, এটা কোন দেশ, যে দেশে আমি বাস করি, আমি যে দেশে নিঃশ্বাস নিই, এটা সেই বাংলাদেশ না সেটা আরেক কোন কল্পনার জগতের এক ইউটোপিয়ান বাংলাদেশের কথা তারা বলতেছে, যে এখানে অনেকগুলো ঘটনা ঘটছে। আমি এটা বলবো না যে একেবারেই যে কিছু ঘটছে না, হ্যাঁ কিছু তো বটে, অল্প কিছু হলো তো ঘটছে এখানে। সেটা সাম্প্রদায়িক হোক আর রাজনৈতিক সহিংসতা হোক, কিছু তো হচ্ছে, সেটাও ঠিক। কিন্তু এটাকে নিয়ে বিজেপি তার নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিম বাংলা যেখানে শুভেন্দু অধিকারীকে খুব বেশি লাফালাফি করতে দেখা যায়, বিজেপি তার আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে একটা ফায়দা সে হাসিল করে নেবে। এখন আমরা বাংলাদেশের পার্ট, বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই বিষয়টার ক্ষেত্রে সবকিছুকে কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের অর্থনৈতিক পরিস্থিতির কথা ভাবতে হবে, আমাদের বাণিজ্যের কথা ভাবতে হবে, আমাদের নিরাপত্তার কথা ভাবতে হবে, আমাদের মর্যাদার কথা, আমাদের সার্বভৌমত্বের কথা, সবকিছু ভেবে অনেক দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমার কথা বলতে হবে, আমার রাজনৈতিক কর্মসূচি ঠিক এই জায়গাটাতে যে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে তাতে তো মনে হচ্ছে এটা অহিংস, এবং তার যে সর্বশেষ যে তাদের যে বক্তব্য যে ভারতের প্রতি যে প্রভু নয় বন্ধু হও,
জি, তো এটা সাজিদুল আমি হক রুবেল, জি আমি ঠিক আপনার এই কথাটা ধরেই আমি আসলে একটি প্রশ্নে যেতে চাই, আপনার কাছে আবারও আসবো আমি অবশ্যই সময় পেলে। আমি একটু যেতে চাই ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে যেমনটি বলছিলেন সাজিদুল হক রুবেল, আমরা যদি একটু দেখি যে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিব, তিনি প্রশ্ন রেখেছেন। আবার বলেছেন আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই। আমার দুঃখিত, আমার যে প্রশ্নটি তা হচ্ছে এই প্রসঙ্গটি আসলে কেন আসছে? এই যে সার্বভৌমত্বের কথা, রাষ্ট্র স্বাধীনতার কথা, এমন কি কোনো পরিস্থিতি আসলে হয়েছে? এই কথাগুলো আসলে কেন বলতে হচ্ছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি বলি যে রুহুল কবির রিজভী সাহেব যে কথাগুলো বলছেন, আমাদেরকে আগে মনে রাখতে হবে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা নিশ্চয়ই ভারত যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে নানা ধরনের উস্কানি দিচ্ছে, অথবা আমাদের দেশ থেকেও নানা ধরনের ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশের একটি সুনির্দিষ্ট ফরেন পলিসি রয়েছে এবং সুনির্দিষ্টভাবে একটি বর্তমান সরকারের একটি কৌশলও রয়েছে। কিন্তু এই কৌশলের বাইরে থেকে এই মুহূর্তে যারা যেসব রাজনৈতিক দল সরি যেসব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের নেতা, তারা যদি ভারতকে এরকম একটি উস্কানিমূলক কথা বলে যে আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, দিল্লির কাছে বিকিয়ে দেওয়ার জন্য নয়, এই প্রসঙ্গটি আমি মনে করি যে এটা আসার মতো কোনো যৌক্তিক প্রাসঙ্গিকতা নেই। এই জন্য নেই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা এটাও বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি, উনি কিন্তু এর আগে বলেছিলেন যে কথাটি আমাদের জন্য খুব একটি সহনশীল মতো কথা নয়। তিনি বলেছিলেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এখানে আসা দরকার। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে পরিস্থিতির জন্য বাংলাদেশে জাতিসংঘ থেকে বাহিনী পাঠাতে হবে। এই ব্যাপারটি আমরা কিন্তু নিঃসন্দেহে সমালোচনা করে দেখতে পারি। আবার অন্যদিকে আমরা এটাও চিন্তা করতে পারি যে মমতা নিশ্চয়ই তার রাজনৈতিক যে কমিটমেন্ট, রাজনৈতিক যে জায়গাটি, সেই জায়গাটি ধরে রাখার জন্য হয়তো সেই বক্তব্যটি দিয়েছেন। কিন্তু বাংলাদেশ থেকে যখন একটি বড় রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিগণ, বিশেষ করে আমরা খেয়াল করেছি যে রুহুল কবির রিজভী, তিনি কিন্তু তার বাসার যেটা ইন্ডিয়ান যে পণ্য, সেটি নিয়ে এসে জনসম্মুখে পুড়িয়ে দেখিয়েছেন। তো এটাও কিন্তু আমি মনে করি যে অবশ্যই আমরা ভারতকে নানা দিক থেকে ডিপ্লোম্যাটিক ভাবে তাদের সঙ্গে সম্পর্ক আমরা তৈরি করতে পারি। আবার সম্পর্ক কতটুকু আমাদের বর্জন করা দরকার, কতটুকু আমাদেরকে নেতিবাচক জায়গায় নিয়ে যাওয়া দরকার, সেটা আমাদের একটু ডিপ্লোম্যাটিক ভাবে আগানো দরকার। কারণ আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু তাদের একটা লক্ষ্য থাকা উচিত নিশ্চয়ই, তারা রাজনৈতিক দলগুলোকে একটি সুনির্দিষ্ট ভাবে অর্থাৎ আগামীতে কিভাবে তারা নির্বাচনমুখী হবে, কিভাবে রাষ্ট্রে একটি স্থিতিশীলতা আসবে, অন্য পাশের রাষ্ট্রের সঙ্গে কি সম্পর্ক তৈরি হবে, সেই জায়গাটা কিন্তু তারা দেখবে। কিন্তু মধ্য থেকে আমরা যে যে ব্যাপারটি দেখছি, এর আগেও আমরা দেখেছিলাম যে রুহুল কবির রিজভী তার গায়ের চাদর খুলে পুড়িয়ে দিয়ে। তো এটা এটা আমি যেমন দেখছি, মমতা যেমন উনিও জনগণের অর্থাৎ পাবলিক অপিনিয়নকে তাকে পুঁজি করার জন্য তিনি যে কাজটি করেছেন, আবার একইভাবে আমাদের বাংলাদেশ থেকেও এইরকম একটি উত্তেজনামূলক অথবা উস্কানিমূলক যে ভূমিকা রাখছে, এটা আমি খুব একটা ইতিবাচক ভাবে দেখি না। আমি মনে করি যে যারাই আমাদের রাষ্ট্র ক্ষমতায় এখন যারা আছেন, যারা রাষ্ট্রে একটি স্থিতিশীল পরিবেশ আমরা প্রত্যাশা করি যাদের কাছে, তারা নিশ্চয়ই এই যে এরকম একটি বিএনপি, একটি বড় রাজনৈতিক দল যারা লং মার্চ বা বিভিন্ন জায়গায় দখল করার যে কথা বলছে, আবার অন্যদিকে ভারতে যে আমাদের যারা হাই কমিশন আছে, আমাদের ডেপুটি হাই কমিশন আছে বাংলাদেশে যারা আছেন, তাদের সেখানে হামলার যে ব্যাপারটি, সেটিও কিন্তু আমরা নিন্দা জানাই। এই জন্য নিন্দা জানাই, নিঃসন্দেহে ভিয়েনা কনভেনশন অনুযায়ী, ভিয়েনা চুক্তি অনুযায়ী এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে না, এবং আমরা আশা করব বাংলাদেশ থেকেও ডিপ্লোম্যাটিক আচরণ যাতে অব্যাহত থাকে। অর্থাৎ আমরা নিশ্চয়ই ভারত এবং পাকিস্তানের কি সম্পর্ক সেটি বিবেচনা না করে আমরা বিবেচনা করব ভারত এবং বাংলাদেশের কি সম্পর্ক, এবং ভবিষ্যতে আমরা কি সম্পর্ক কিভাবে কন্টিনিউ করব সেটি। পাশাপাশি এটিও আমাদেরকে ভাবতে হবে, ভারতের সঙ্গে আমাদের নানা দিক থেকে নানা ধরনের চুক্তি রয়েছে।
যে চুক্তিগুলোকে আমরা অস্বীকার করতে পারি না, এবং আমরা আজকে গায়ের চাদর বা বিছানার চাদর পুড়িয়ে দিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু তার একদিন পরে আবার পেঁয়াজ আমাদের দেশে আসছে। তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন জায়গাগুলোতে সম্পর্ক বিচ্ছিন্ন করার মতো আমাদের প্রক্রিয়া রয়েছে। কিন্তু এখানে পাকিস্তানের সঙ্গে তুলনা করা, বা ভারতকে ছোট করা, পাকিস্তানকে বড় করা, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি বের হয়ে আসতে পারি, তাহলে রাষ্ট্র নিশ্চয়ই একটি আমরা যে সেকুলারিজম বা একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বা সম্প্রীতির যে যাত্রা, সেটি আমরা কিন্তু অব্যাহত রাখতে পারবো। কারণ ভারত যে একটু আগে রুবেল ভাই বললেন যে হিন্দুত্ববাদীর যে চর্চা তারা করতে চাচ্ছে, আমরা নিশ্চয়ই তাদের মতো আচরণ করব না। আমরা একটু, বাংলাদেশ তো একটা ভিন্ন একটি 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 সুন্দর ফরেন পলিসি মেনটেন করার মতো একটি রাষ্ট্র, এবং আমরা চাইবো না যে পাকিস্তান এবং ভারতের সঙ্গে তুলনা করে, বা ভারত পাকিস্তানের ইস্যুতে আমরা যাব না। আমরা কিভাবে ভারত এবং বাংলাদেশ আমাদের সম্পর্কটি সুন্দর হতে পারে, আমাদের যেগুলো এক্সিস্টিং যেগুলো চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো নিয়ে আমরা কিভাবে আরো সুন্দর করতে পারি। এবং আমাদেরকে মনে করে রাখতে হবে যে ভৌগোলিকভাবে এবং নানা দিক থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্নভাবে আমাদের টিকিয়ে রাখার সুযোগ তৈরি করতে হবে যে কোনো ভাবে। এক্ষেত্রে ভারতের ভূমিকাও বেশি থাকা উচিত আমি মনে করি। ভারত একটি বড় রাষ্ট্র, ভারতের ভূমিকা থাকা উচিত। আবার আমি জি। মনে করব যে বাংলাদেশেরও কিছু দায়িত্ব রয়েছে, দায়িত্বশীল আচরণ দুই রাষ্ট্রেরই থাকা উচিত। তবে আমাদেরকে বিএনপি নেতা হিসেবে যে ধরনের আচরণ, বা বিএনপি একটি দল হিসেবে যে ধরনের আচরণ করছে, সেই জায়গাটা আমাদেরকে একটু বিশেষ করে ভেবে দেখা উচিত আর কি। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনি যে বিষয়গুলো নিয়ে শেষে বলছিলেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। আমি একটু আব্দুল্লাহ মামুন ফয়সালের কাছ থেকে আসি। আব্দুল্লাহ মামুন, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের দুজন আলোচক সাথে যারা আছেন কি বিষয়ে কথা বলছেন, এবং এই যে লং মার্চ কর্মসূচি বিএনপির 3টি সহযোগী সংগঠনের অথবা অঙ্গ সংগঠনের, আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার কাছে কি মনে হয়েছে পুরো বিষয়টি? আপনি যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আলোচক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরু করতে চাই প্রথম যিনি কথা বললেন, প্রথম আলোচকের একটা কথার প্রতিবাদ জানিয়ে। তিনি খুব ভালো কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট তিনি তুলে নিয়ে এসেছেন। কিন্তু তিনি এক জায়গায় বলছেন যে কিছু যা রটে তার কিছুটা হলেও ঘটে। তার মানে তিনি এটা ইন্ডিকেট করেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক যে হামলা হয় সেটা সত্য। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। যে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক হামলা হয়েছে সেটা কোনো ধর্ম বা ওপর বর্ণকে কেন্দ্র করে বা বর্ণকে টার্গেট করে কোনো সাম্প্রদায়িক হামলা ঘটেনি বাংলাদেশে। যেটা হয়েছে সেটা একটি বিশেষ রাজনৈতিক দল করার কারণে তারা ক্ষমতায় থাকার সময় যে ধরনের অত্যাচার, অন্যায় এবং নিপীড়ন চালিয়েছেন, সেটার প্রতিবাদ স্বরূপ মানুষ ব্যক্তিগতভাবে তারা সেটার সুদ নিতে গিয়ে কিছু হয়তো কোনো আক্রমণ করে থাকতে পারেন, কিন্তু সেটা কখনোই সাম্প্রদায়িক কোনো হামলা নয়, ধর্ম বা বর্ণের কারণে তার উপর কোনো হামলা নয়। সুতরাং এই বিষয়টা যখন আলোচকরা কথা বলবেন, এই বিষয়টা অবশ্যই তাদের মাথায় রাখা প্রয়োজন বলে মনে করছি। জি, আব্দুল্লাহ মামুন, আপনি এখানে আপনি আপনি এই বিষয়টি কে বলেছিলেন, আপনি বলতে চাচ্ছেন? যে প্রথম ডক্টর আলোচক তিনি বলেছেন। সাজেদুল হক রুবেল, উনি বলেছেন। সাজেদুল হক রুবেল ভাই, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলেছিলেন? ধন্যবাদ। আমার প্রসঙ্গটা ছিল যে আমি এই কথাটা বলেছি, যাহা জি। রটে তাহা কিছুটা বটে। তবে তিলকে তাল করার একটা প্রবণতা ভারতীয় মিডিয়ার আছে। এবং একই সাথে বলেছি যে সহিংসতাটা ঘটছে সেটা রাজনৈতিক সহিংসতা হতে পারে, এবং সেটার একটা সাম্প্রদায়িক রূপও দেওয়া যেতে পারে, এখন রাজনৈতিক সহিংসতা একটা সময় পর্যন্ত ঠিক আছে, কিন্তু 3 মাস 2 মাস পার হবার পর এখন যদি আমরা বারবার বারবার রাজনৈতিক সহিংসতার দিকে ফিরে যাই, তাহলে যে অভিষ্ট লক্ষ্যে আমাদের অগ্রসর হওয়ার কথা, সেই অভিষ্ট লক্ষ্যে আমরা যেতে পারবো না, সেই লক্ষ্যে যেতে পারবো না। এখন যখন আমার বিরুদ্ধে শত্রু এই প্রপাগান্ডা দিচ্ছে যে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই বিষয়টাকে সেন্সিটিভ দেখে আমার এই বিষয়টাকে সেন্সিটিভলি নিয়ে আমাকে কিন্তু আচরণ করতে হবে, এবং সেটাই আমার মাথায় রেখে করতে হবে যে আমি যদি এই ঘটনাটা ঘটাই, বা এখানে যদি আমি নিয়ন্ত্রণ ঘটানো হয় না, আসলে এখানে নিয়ন্ত্রণের ব্যাপার আছে, আসলে এখানে প্রশাসনের নিয়ন্ত্রণের ব্যাপার আছে, এখানে সরকারের নিয়ন্ত্রণের ব্যাপার আছে, এখানে যারা নেতৃত্ব, আমরা যখন বক্তব্য দিব সেই বক্তব্যের ক্ষেত্রেও সেই জায়গায় আমরা কোন রকম প্রভোকে করবো না। এটা হচ্ছে যে আমরা ঘটাই না, এখানে তো কতগুলো ঘটনা হয়, ঘটনা যদি শুধুমাত্র
যে সাধারণের মধ্য দিয়ে ঘটছে তা না, এর মধ্যে আবার ষড়যন্ত্র থাকতে পারে। ইচ্ছাকৃতভাবেই দেখা যেতে পারে একজন হচ্ছে গিয়ে আমার হিন্দু ভাই সে ভিক্টিমাইজ হয়ে যেতে পারে, একটা হিন্দু ভাই নির্দোষ হয়েও সে ভিক্টিমাইজ হতে পারে পলিটিক্যালি, আবার তাকে ব্লেম দেওয়া যেতে পারে, ব্লেম দিয়েও তাকে এই ঘটনার মধ্যে ফেলে দিতে পারে। এবং যখন ঘটনাটা ঘটে যাবে তখন ঘটনাটা কার পক্ষে যাবে? ঘটনাটা পলিটিক্যালি ঘটলো, পলিটিক্যাল কজে ঘটলো, কিন্তু এটা রেজাল্টটা কে নিচ্ছে? রেজাল্টটা কিন্তু পতিত স্বৈরাচার নেবে। রেজাল্টটা কিন্তু পতিত স্বৈরাচারকে যে শক্তি পুনঃস্থাপিত করতে চায়, বা কোন রাষ্ট্র যদি সেই বিদেশি রাষ্ট্র যদি সেই পতিত স্বৈরাচারকে পুনঃস্থাপিত করতে চায়, তো তার গোলায় আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। ফলে এই জায়গাতে আমাদের খুব সচেতন থাকতে হবে। জি, খুবই সচেতন ডক্টর থাকতে হবে। সাইদুল্লাহ রুবেল জি, আমি আবার আসবো নিশ্চয় আপনার কাছে। আমি একটু আব্দুল মামুন যদি একটু ছোট করে বলেন আমাকে, আপনি যে বিষয়টি বলছিলেন আমি প্রশ্ন রেখেছিলাম, আমি একটু যোগ করি আপনাকে। সেটি হচ্ছে যে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আপনি কি তার এই কথার সাথে একমত, তথ্য সম্প্রচার উপদেষ্টার? এবং রাজনৈতিক দলগুলো তো বলছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত এবং তারা করছে, অন্তর্বর্তীকালীনকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন তারা মনে করছে, সেই ব্যাপারেও তারা বলছে যে আমরা এটা দিতে চাই। আপনি কি মনে করেন? আব্দুল্লাহ মামুন যদি একটু ছোট করে বলতেন। জি, আপনি দেখছেন না নিশ্চয়ই যে হচ্ছে আমাদের অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং আপনারা জানেন আমাদের যে 5 আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব হয়ে সংগঠিত হয়েছিল, সেখানে বুলেটের আঘাতে আমাদের ভাইদের মগজ বের হয়ে গিয়েছিল, সেই মগজ এখনো দেয়ালে লেগে আছে, সেটা এখনো শুকায়নি। এবং আমাদের এই প্রেক্ষাপটে যেই কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনগুলোর রিপোর্ট পেশ করার কথা ছিল 31 জানুয়ারি। আমরা সেটার জন্য এতটুকু পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারলাম না, তার আগেই আমাদের নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেল, দেন দুদক কমিশন গঠন করা হয়ে গেল। সুতরাং এখানে এক ধরনের তাড়াহুড়া আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এবং আপনারা সেটা স্বীকার করবেন। এবং যদি এই অবস্থাই হয়ে থাকে যে তারা 31 জানুয়ারি, মাত্র 1 থেকে 2 মাস সময় তারা হচ্ছে ধৈর্য ধরতে পারলেন না, তাহলে নিশ্চয়ই এখানে আপনি যে তথ্য সম্প্রচার উপদেষ্টার কথা বললেন, যেমন নাহিদ ইসলামের যে কথা বললেন, তার কথা অবশ্যই যুক্তিসঙ্গত। কারণ আমরা যে বিপ্লবের পরে এই স্বাধীনতা পেয়েছি, এই দেশের মানুষ মুক্তি পেয়েছে স্বৈরাচারের কাছ থেকে, সেটা কিন্তু রক্তের ওপর দিয়ে বুলেট বিদ্ধদের শরীর, সেই তাজা শরীর 35,000 তাজা শরীর এখনো কাঁপছে, তার উপর দিয়ে কিন্তু কিছু রাজনৈতিক দল সে হালু লুটির ভাগাভাগির জন্য তারা মাঠে ব্যতিব্যস্ত হয়ে গেলেন 5 তারিখের পর থেকে। সুতরাং আমরা মনে করি এখানে কোনো অসৎ এবং অশুভ উদ্দেশ্য অবশ্যই রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সুলতান মামুন আপনার কাছে আসি। যে কথাগুলো বলছিলেন আব্দুল্লাহ মামুন, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো কি নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, যেমনটা বলছিলেন আব্দুল্লাহ মামুন, এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন। জি, নিশ্চয়ই। উনি যেটা বলছিলেন কথা সত্য যে একটি রাষ্ট্রের হাল ধরার জন্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং তারা রাজনীতি করবেন, এবং কিভাবে এটি গণতান্ত্রিক যাত্রা শুরু হতে পারে সেই প্রক্রিয়ায় তারা এগোবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য স্বাভাবিক যে একটি রাষ্ট্র গণতান্ত্রিক ধারায় উঠতে এবং ওঠার জন্য কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছেন, এবং কি করে একটি রাষ্ট্রের সুন্দর নির্বাচন হতে পারে সেই জন্য অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, এবং রাষ্ট্র কি করে করাপশন লেস রাষ্ট্র হতে পারে, এবং রাষ্ট্র কিভাবে উন্নয়নের দিকে যেতে পারে, রাষ্ট্রে কি করে ফরেন ইনভেস্টমেন্ট বাড়তে পারে, এবং সেই সকল সুসংহত কার্যক্রম পরিচালনার দায়িত্ব কিন্তু সরকারের রয়েছে। এবং সেক্ষেত্রে উনি ঠিকই বলেছেন যে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করছেন, এবং নির্বাচন কত দ্রুত নেওয়া যায়, 3 মাসের মধ্যে নাকি 6 মাসের মধ্যে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের চোখে লাগছে। এই জন্য যে একটি দীর্ঘ সময়ের নির্বাচনী যে ডিস্ট্রাস্ট বা অনাস্থা, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে হলে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, এবং এই জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে। কিন্তু একটা বা দুটা রাজনৈতিক দল যারা এখন দীর্ঘদিন ক্ষমতা ছিল না, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই চাইবে যে আমরা কত দ্রুত ক্ষমতা যেতে পারি। কারণ এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে বাংলাদেশে, তাতে করে মনে হচ্ছে যে একটি ফাঁকা মাঠ। তারা মনে করছে যেহেতু এস্টাবলিশড কোনো রাজনৈতিক দল নাই,
যে দু একটি রাজনৈতিক দল রয়েছে তারা এই ক্ষমতায় আসতে পারবে, এই জন্য কিন্তু তাদের একটু তাড়াহুড়া রয়েছে। আবার এদিকে উনি যে কথাটা আবার বললেন, যার একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন বা দুদক, এইগুলোর প্রয়োজনীয়তা আসলে রয়েছে, সংস্কারের জন্য এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ নির্বাচন কমিশন গঠন হলেই যে নির্বাচন তাড়াহুড়া করে হয়ে যাবে তা কিন্তু নয়। আবার দুদকের প্রয়োজনীয়তা রাষ্ট্রে রয়েছে, কারণ রাষ্ট্রে এখনো কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে বা একটা ব্যুরোক্র্যাট একটা ক্লাস রয়েছে। দুদকের কাজ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল বা নির্বাচিত নেতাদেরই দুর্নীতি দমন করার কিন্তু কাজ নয়। দুদক কিন্তু একটি রাষ্ট্রের সাস্টেইনেবল একটা ওয়ার্ক বা একটি সাংবিধানিক ভাবে তারা কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে নির্বাচন কমিশনের কিছু প্রস্তুতি রয়েছে, কারণ নির্বাচন কমিশন একবার নিয়োগ হলে তো তাদের একটা 5 বছরের একটা মেয়াদ থাকবে। তো আমরা আশা করি নিশ্চয়ই নির্বাচন এই 5 বছর এত সময় তো আমাদের লাগবে না। তো আমি মনে করবো যে হ্যাঁ, কিছু রাজনৈতিক দলের তাড়াহুড়া রয়েছে, যেটি অবশ্য বেমানান। কারণ আমরা একটি দীর্ঘ সময়ের নির্বাচনী অনাস্থা থেকে বের হয়ে এসে আমরা চাইবো যে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন হোক, এবং যে নির্বাচনটি অবশ্যই যেমন ভারতের পররাষ্ট্র সচিব বা ইউরোপীয় ইউনিয়ন সবাই কিন্তু বলেছে নির্বাচনে ইনক্লুসিভনেস থাকা বা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়, আবারও যেন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়, সেই ব্যাপারটির কথাও কিন্তু সব মহল থেকে আসতে শুরু করেছে। জি কাজেই আমাদেরকে ভাবতে হবে যে একটি রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই বিভিন্ন মামলা বা বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে তাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের ব্যাপারটা বিচারের একটি সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, এবং যারা অপরাধী তারা আসলে নির্বাচনে রাজনীতিতে আসতে পারবে কিনা, অথবা যারা অপরাধী নয় তাদের আসার সুযোগটা কিভাবে হতে পারে, এবং অন্য যেসব এক্সিস্টিং রাজনৈতিক দল রয়েছে অথবা যারা নতুন ভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে, বা আমরা চাইবো যে তরুণ সমাজ যারা ছাত্র জনতা রয়েছে তাদের মধ্য থেকেও প্রতিনিধি তারা কিভাবে আসবেন। তো নির্বাচনটা আমাদের আলটিমেট গোল, যে যার মধ্য দিয়ে একটি রাষ্ট্র সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। জি তো ডক্টর সেই সুলতান আলটিমেট মাহমুদ, গোলটি তখন কিভাবে হবে সেটি আমাদের একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। জি আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর সাইদুল হক রুবেল, যে আলোচনা হচ্ছিল এখান থেকে একটু আপনার কাছে আসি, যে এই যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন আসলে যদি খুব দ্রুত হয় অথবা যদি দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়, এতে আসলে লাভ কার, আর যদি দেরি হয় তাহলে কার লাভ হবে আপনার বলে মনে হয়? এবং সাথে আরেকটি বিষয়, যে আপনি ব্যক্তিগতভাবে অথবা আপনারা সাংগঠনিকভাবে কি মনে করেন যে আসলে কতদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি ন্যূনতম সংস্কার অথবা এই কাজগুলো শুরু করা, যেটি আসলে শেষ করা তো কোনো কিছুই সম্ভব নয়, এগুলো সবই চলমান প্রক্রিয়া, পরবর্তীতে নির্বাচিত সরকাররা এসে এগুলো নিয়েও কাজ করবেন, কিন্তু একটি ন্যূনতম কাজ আসলে তারা করে দিয়ে নির্বাচনটা দিতে কতদিন সময় লাগতে পারে, অথবা লাগাটা আসলে খুব স্বাভাবিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমাদের সম্মানিত সহ আলোচক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল একটা গুরুত্বপূর্ণ জায়গা সে স্পর্শ করেছে, যে এই যে তাড়াহুড়া, খুব যে তাড়াহুড়া, এই তাড়াহুড়াটা নিশ্চয়ই সন্দেহজনক একটা ব্যাপার, সন্দেহ করবার মতো বিষয়। যে এত তাড়াহুড়া কি, এটা কি ক্ষমতার একটা থ্রাস্ট আছে, ক্ষমতার একটা পিপাসা আছে? আমি বহু বছর ধরে ক্ষমতা নাই, আমি 17 বছর ধরে ক্ষমতা নাই, হ্যাঁ আমি দেখেছি আওয়ামী লীগ কি সুন্দর লুটপাট করেছে, অনেক কিছু করেছে, আমাকে ওটা করতে। তো এরকম একটা জায়গা থেকে আসছে কিনা, বা একটা আশঙ্কা উনি ব্যক্ত করেছেন, যে এত রক্তের বিনিময়, এত প্রাণের বিনিময় এই যে বিজয়, সেই বিজয়ের মধ্যে যে মানুষের একটা প্রত্যাশা যে এমন একটা ব্যবস্থার দিকে, এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে আর কোনো স্বৈরতন্ত্র তৈরি হবে না, আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। তো সেইটুকু মেরামত করবার যে সময়, সেই সময়টুকু না দিয়েই যদি হচ্ছে গিয়ে নির্বাচনের দিকে আমরা চলে যেতে বাধ্য হই, তাহলে তো এই সবকিছুই ব্যর্থ হচ্ছে, সমস্তটাই বেহাত হয়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই জায়গাটার সাথে সহমত থেকে আবার একটা কথা বলছি, সেই সময়টা কতক্ষণ? ঠিক আছে, খুব বেশি তাড়াহুড়া করাও সন্দেহজনক, আবার একেবারে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করাটাও কিন্তু অনেক বেশি আশঙ্কাজনক। দুটোই আশঙ্কাজনক। যথার্থ যেটুকু সময় দরকার সেটুকু করতে হবে। তার আগে আপনারা যেটা বলার চেষ্টা করছে, আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বা আমাদের রাজনৈতিক জোট বাম গণতান্ত্রিক জোট যেটা বলবার চেষ্টা করছে, বলছি আমরা, সেটা হচ্ছে একটা রোড ম্যাপ ঘোষিত হোক। একটা রোড ম্যাপ, যে আমরা কাজ না, মানে একটা কমিটি ঘোষণা করেছে সেটা 31শে জানুয়ারির মধ্যে প্রস্তাব করবে, এটা না। একটা রোড ম্যাপ, যে আগামী যে আসছে 2025 সাল, যে 2025 সালের ডিসেম্বরে আমরা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনের আগে
আমাদের এই নির্বাচন কমিশনের এই সংস্কারের জন্য, এর কাঠামোগত সংস্কারের জন্য আমরা এই সময়টা নিচ্ছি, এই কাজটা আমরা করব। আমরা ভোটার তালিকার কোনো প্রশ্ন থাকলে সেই সমস্যার সমাধানটা আমরা এইভাবে করব। আমাদের হচ্ছে গিয়ে বিদেশি ভোটার, বিদেশে যে প্রবাসী নাগরিক রয়েছে, ধরেন মধ্যপ্রাচ্যে যে নাগরিক রয়েছে, আমি তাদের কথা বলছি, ওই যে আমেরিকার নাগরিকদের কথা বলছি না, তারা তো ওই দেশের নাগরিক, ওই দেশে ভোট দেন তারা। কিন্তু আমার যে প্রবাসী ভাইরা আছে তারা তো ওখানে সিম্পলি কাজ করছেন, প্রবাসী শ্রমিকরা, এবং তারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের কাছে। তো সেই তাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলবে, আর বাংলাদেশের সরকার কেমন হবে, বাংলাদেশটা কেমন ভাবে চলবে, সেই প্রক্রিয়ায় কি আমার রেমিটেন্স সেই যোদ্ধারা যুক্ত হতে পারে না? অবশ্যই তাদেরকে যুক্ত হওয়া দরকার। তো তাদের এসে ভোটার কিভাবে করা যায়, এই প্রক্রিয়াটার কথা ভাবা আছে, এরকম কতগুলো বিষয় আছে। বা আমরা অনেকে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি, আবার হচ্ছে কেউ কেউ দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচনের কথা বলছে, মানে সংসদের কথা বলছে, ইত্যাদি ব্যাপারে একটা জায়গায় আমাদের পৌঁছতে হবে, এবং আমরা মনে করি যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার, যেটুকু হাত লাগানো দরকার, সেটুকু হাত লাগানো। একটা কথা আমাদের মেনে নিতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে আসল সংস্কারটা কে করবে? জনগণ করবে। এটা মনে রাখেন, আসল সংস্কারটা জনগণ করবে, তার ম্যান্ডেটের মধ্যে, তার ভোটের ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনগণ সেটা করবে। এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, সেই জনপ্রতিনিধিরাই কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, এই অরাজনৈতিক সরকার যে সংস্কারগুলো করবেন, তারা সেই সংস্কারগুলোকে কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, সেটাকে সাংবিধানিক রূপ দেবেন, সেগুলোকে আইনে রূপান্তরিত করবেন, অধ্যাদেশ গুলোকে সংবিধানের অংশে রূপান্তরিত করবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। জি, সাইদুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। এবং জনগণকে কিন্তু সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা বারবার বেলতলায় যাই, ঠিক আছে, আমরা আবার ভোট দিয়ে বেলতলায় যাব কিনা, সেই ক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ ঢালাওভাবে রাজনৈতিক দলের সমালোচনা করাটারও হচ্ছে গিয়ে ঠিক সঠিক হয় না। জি, আমাদের হাতে সময় খুব কম। আমি একটু যেতে চাই ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে, প্রণয়ন করতে গিয়েই আসলে মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে। এবং আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, এটা অত্যন্ত কঠিন বিষয়, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না, কে কোথায় আছে সেটা বের করা অনেক দুরূহ কাজ। এই বিষয়ে আপনি কি বলবেন ডক্টর সুলতান মাহমুদ? যে উনি যেটা বলেছেন যে আমরা আসলে জানি যে এটি দীর্ঘদিনের একটি অনগোয়িং একটি প্রক্রিয়া ছিল, মুক্তিযোদ্ধাদের তালিকা এবং রাজাকারের একটি সুস্পষ্ট তালিকা। তো এখন যদি আমাদের এই দীর্ঘ সময় পরে এসে আবারও একই কথাই শুনতে হয়, এবং একটি অরাজনৈতিক একটি সরকারের কাছে, একটি নিরপেক্ষ সরকারের কাছে, তাহলে আমাদের এটা একটু দুঃখ পেতে হয়। এই জন্য যে আমরা রাজনৈতিক সরকারের কাছে অনেক সময় তাদের যেহেতু দৃষ্টিভঙ্গি একপাক্ষিক থাকে, তারা যেহেতু সুস্পষ্টভাবে রাজাকারের তালিকা বা মুক্তিযুদ্ধের তালিকা করতে ব্যর্থ হয়েছে বিগত সময় আমরা দেখেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন তালিকা প্রকাশ হলেও নানা ধরনের ভুলভাল সেই তালিকাগুলো আমাদের সামনে এসেছিল এবং ব্যাপক সমালোচনার মুখে সেগুলো বাতিল হয়েছিল। কিন্তু আমি মনে করবো যে বর্তমান সময়ে যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা রয়েছেন, তারা এই তালিকাকে যদি একটু সুস্পষ্ট সুন্দরভাবে, কারণ আমরা জানি যে এটা দীর্ঘদিনের একটা মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় সুস্পষ্টভাবে সুন্দরভাবে দীর্ঘদিন থেকে এই মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করে বা বিশেষ সুবিধা প্রদান করে, তো তাদের তো একটা নির্দিষ্ট তালিকা আছে। সেইখান থেকে, যেমন আজকে আমি পত্রিকা দেখলাম যে কিছু মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে বাতিল করা হচ্ছে। তো বাতিল করে দেওয়ার পরে কিন্তু একটি তালিকা এক্সিস্টিং থেকে যায়, যে একটা অংশ বাতিল হলো আর একটা অংশ থাকলো। তো এটা থাকার পরে হিমশিম খেয়ে যাওয়ার ব্যাপারটি আমার কাছে একটু কেমন লাগছে, যে আসলে হিমশিম কেন খাচ্ছে? একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে, যে বডিটা এই কাজটি যথারীতিভাবে আগে থেকে করে আসছিল, ভুলগুলো সংশোধন করলেই বা যারা ভুয়া ছিল তাদেরকে বাতিল করলেই তালিকাটা সুন্দর হয়ে যেতে পারে। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে জি ধন্যবাদ। আমাদের সময় খুব কম, আসলে আমি জাস্ট এখানে একটু ছোট্ট করে বলি, যেই কারণে আসলে আমি আপনার কাছে প্রশ্নটি করেছি, আর একটু ভেঙে দিই। আমার আসলে যে প্রশ্নটা, যে যদি ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করা যায়,
সময় বের করে, যেই সরকারই হোক, অন্তর্বর্তী যে কোনো নির্বাচিত সরকার, যদি এই কাজের পেছনে সময় দেয়া যায় তাহলে কারা মানে রাজাকার ছিলেন অথবা এই তালিকা করতে গেলে সেটা কেন করা যাবে না, এটা আসলে আমার প্রশ্ন, যে এইটা অত্যন্ত কঠিন কেন হবে যদি ওইটা সহজ হয়, অথবা ওইটা যদি করা সম্ভব হয়। নিশ্চয়ই দুইটাই করা সম্ভব, হয়তো বা আমার ধারণা দুটোই যেটা। করা সম্ভব, অবশ্যই একটু 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 কৌশলগতভাবে দুটোই করা সম্ভব। যেহেতু আমি বললাম যে রাজনৈতিক সরকাররা হয়তো পারে না বিভিন্ন কারণে, কিন্তু এই সরকারের কাছে এটি খুব বেশি কঠিন হওয়ার কোনো বিষয় না। জি, আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ মামুন ফয়সাল, জাস্ট 30 সেকেন্ড আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে কিছু বলতেন, আমাদের সময় আসলে শেষ। জি, অবশ্যই। এখানে আপনার সংস্কার নিয়ে কথা হয়েছে, সুতরাং আমরা সবাই চাই সংস্কার হোক, কিন্তু এটাও সত্য যে আমাদের সময় প্রয়োজন, কিন্তু সেই সময়টা কখনই অনির্দিষ্টকালের সময় হবে না। সুতরাং আমরা মনে করি যৌক্তিক সংস্কারের জন্য যৌক্তিক সময় প্রয়োজন। আর যদি সেই সংস্কারটুকু করার সুযোগ না পায় রাষ্ট্র, তাহলে সেটা হবে গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার স্পিরিটের সাথে বেইমানি হবে। এবং আমরা মনে করি জি, সংস্কারের আগে নির্বাচন মানে হলো যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থানকে সমর্থন করা। আব্দুল্লাহ মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে সময় অনেক আগে শেষ হয়ে গিয়েছে। আপনাদের তিনজনকে, ডক্টর সুলতান মাহমুদ, ডক্টর সাজ্জাদুল হক রুবেল এবং আব্দুল্লাহ মামুন, আপনাদের তিনজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।